মাঠের খেলা, মাঠের বাইরের খেলা, নানা রকম খেলা আর তার পেছনের গল্প নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে সবাইকে স্বাগত। আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করতে যাচ্ছেন নাহিদ রানা। ওয়ার্কলোডের কারণেই নাহিদের ইনজুরি, এমনটাই মনে করেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এই ক্রিকেটারের মতে অস্ট্রেলিয়াতে বেশ ভালোই করবে টিম টাইগার্স, যদিও বাউন্সি উইকেট হতে পারে মাথা ব্যথার কারণ। বংশালে হয়ে গেল ক্রিকেটের অন্যরকম এক আয়োজন। উদ্বোধন করা হলো ওল্ড ঢাকা ক্রিকেট ক্লাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ এখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক বর্তমান ক্রিকেটাররা। যেহেতু ক্রিকেটের প্রোগ্রাম, তাই নজরটা ছিল খালেদ মাহমুদ সুজনের দিকে। বিসিবির এজ ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন সুজন। 2003 সালে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ খেলেছিল সুজনের নেতৃত্বে। আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ কেমন করবে বাংলাদেশ? চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, যদিও ম্যাকে বা ডারউইনে দুইটাই যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে, ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে। টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। আমি বললাম যে এই চ্যালেঞ্জটাই তো মজার। আমার কথাটা যে আমাদের টিমটা এখন ভালো খেলছে, আমাদের যদি একটা ভালো সুযোগ ভালো খেলার, বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন, অস্ট্রেলিয়া অলওয়েজ আ ভেরি ডেঞ্জারাস টিম, অলওয়েজ। নাহিদ রানাকে নিয়ে ভয়টা সবচেয়ে বেশি। জীবনের দ্বিতীয় অধ্যায়ও শুরু করেছেন এই পেসার। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন 1 মাসের জন্য। অস্ট্রেলিয়া সিরিজ মিস করবেন তা এক প্রকার নিশ্চিত। হেভি ওয়ার্কলোড কি তবে কাল হলো রানার জন্য? যদি নাহিদ ইনজুরির কারণে না খেলতে পারে, এটা আসলে ফাস্ট বোলারদের ইনজুরিটা রেগুলার একটা ব্যাপার আসলে। তো বাট আমরা মনে করি যে যদি নাহিদ না যেতে পারে, সেটা আমাদের জন্য একটা সেটব্যাক। বাট তারপর আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে, তখন সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া, জোর করে আবার না খেলে যেটা রেখে বাড়ানো হয়। বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো বা। যদি খেলায় তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বাট নাহিদ রানা ডেফিনেটলি নতুন টেনশন, আমাদের যেই পেসে বল করছে সেটা স্বাভাবিকতাই সবাই সমীহ করছে অনেক। অজিদের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? অনেকেই বলছেন স্টার্ক হ্যাজেলউডদের সামনে দাঁড়াতেই পারবে না টিম টাইগার্স। সুজন কি মনে করেন টানা 5 দিন ডমিনেট করবে বাংলাদেশ? সাবেক এই ক্রিকেটারের মতে বাংলাদেশকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে। বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে, তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার, বিশ্বের সেরা বোলার, 3টাই সেরা বোলার। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জ থাকবেই। বাট হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই ভুলে গেছিল আসলে। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। নতুন অ্যাডহক কমিটির কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। আগামী 3 মাসের মধ্যেই সব ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। পাশাপাশি ফেডারেশনের কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ রোধেও কঠোর নজরদারি রাখবে এনএসসি। নতুন সরকার দায়িত্ব নেবার পর ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এক ধাক্কায় বাতিল হলো দেশের 27টি ক্রীড়া ফেডারেশনের কমিটি। আনা হয়েছে নতুন মুখ, যেখানে বেশিরভাগ কমিটিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের অনেক সদস্য। শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন সদস্যরা কাজ শুরু করেন। মোনাজাতে অংশ নেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের অনেক সদস্য। তবে শুধু পদ পেলেই হবে না, করতে হবে কাজ। যাচাই বাছাই কমিটির স্পষ্ট বার্তা, নতুন কমিটির কেউ দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত থাকলে এক চুলও ছাড় দেওয়া হবে না। খেলা বান্ধব হব এবং আমাদের যে খেলার অর্গানাইজিং এ আগে দুর্নীতি দুর্নাম আছে, এটা আমরা যাতে বুঝাতে পারি। আমরা ক্রীড়াবিদকে দিয়েছি, কারণ ক্রীড়াঙ্গনের মূল প্রবলেমগুলো ক্রীড়াবিদরা ভালো জানেন। তারা যাতে একটি সুনির্দিষ্ট আকারে একটা ভালো সংগঠক হিসেবে রূপান্তর হতে পারে এবং আগামী ক্রীড়াঙ্গন ক্রীড়াবিদদের হাতে থাকতে পারে। আমি আশা করব যে আমাদের যারা এখানে সংশ্লিষ্ট আছেন, অনেকেই আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য এখানে ইনক্লুড হয়েছে। আপনারা জানেন আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে হচ্ছে কিভাবে দুর্নীতিমুক্ত। খেলার মাঠে সাফল্য থাকুক বা না থাকুক, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতা ক্রীড়াঙ্গনের পুরনো রোগ। তাই এদিকে লাগাম টানতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। অহেতু ফেডারেশনের কর্তাদের বিদেশ সফরে নজরদারিতে রাখবে এনএসসি। যাওয়া যাবে না যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট না। অবশ্যই ফেডারেশন এবং ক্রীড়াবিদকে যে লিস্টগুলো পাঠাবে, এগুলো আমরা প্রপার মনিটরিং করে তারপর আমরা যাচাই বাছাই করে করবো। আর যদি তারা কোনো অনিয়ম করে, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দেশ
দেশের ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটাতে আগামী ৩ মাসের মধ্যে সব ফেডারেশনের নির্বাচন আয়োজনের সর্বোচ্চ সহযোগিতা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। সৌদি ক্লাব আল নাসেরকে নতুন করে সাজাতে এবার কড়া অবস্থান নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের দলবদল পরিচালনায় সম্পূর্ণ প্রশাসনিক স্বাধীনতা চান এই কিংবদন্তি। একই সঙ্গে পর্তুগিজ সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে সৌদি প্রো লিগে উড়িয়ে আনতে পর্দার আড়ালে কাজ শুরু করেছেন এই মহাতারকা। সৌদি ক্লাব আল নাসরকে আরও শক্তিশালী করতে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেই লক্ষ্য বাস্তবায়নে ক্লাবের ভেতরের প্রশাসনিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন CR7। রোনালদোর দাবি, স্পোর্টিং ডিরেক্টর সিমাও ও এক্সিকিউটিভ ডিরেক্টর সেমেদোকে খেলোয়াড় কেনা বেচায় দিতে হবে শতভাগ স্বাধীনতা। অভ্যন্তরীণ কোনো বাধা ছাড়াই যেন কারিগরি দক্ষতার উপর ভিত্তি করে আগামী মৌসুমের স্কোয়াড গঠন করা যায় সেটি নিশ্চিত করতে চান তিনি। তবে কেবল ক্লাব পরিচালনায় নয়, স্কোয়াডের ধার বাড়াতেও ভূমিকা রাখছেন এই পর্তুগিজ মহাতারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে আল নাসরে সই করাতে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্রুনোর চুক্তি নবায়ন অনিশ্চিত হয়ে পড়ায় সেই সুযোগটি কাজে লাগাতে চান রোনালদো নিজেই। জাতীয় দলের সতীর্থকে সৌদি প্রো লিগের নতুন দলবদলে রাজি করাতে ব্যক্তিগতভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন রোনালদো। এই চুক্তি বাস্তবায়িত হলে আল নাসরের আক্রমণ ভাগে যুক্ত হবে এক নতুন সৃজনশীল মাত্রা, যা ক্লাবটিকে ঘরোয়া ও এশিয়ান ফুটবলে নতুন রূপ দেবে বলে বিশ্বাস CR7-এর। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। চলমান দলবদল বাজারে বড় এক চমকের অপেক্ষায় ফুটবল বিশ্ব। লিভারপুলের ইতিহাসের অন্যতম আলোচিত আক্রমণ জুটি মোহাম্মদ সালাহ ও ডারউইন নুনেসকে আবারও একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাস। সবকিছু ঠিক থাকলে অ্যানফিল্ডের পরিচিত সেই রসায়ন এবার দেখা যেতে পারে ইস্তাম্বুলেও। অ্যানফিল্ডে টানা 9 বছর কাটিয়ে লিভারপুল অধ্যায়ের ইতি টেনেছেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য প্রায় সব বড় শিরোপা জেতা এই মিশরীয় তারকা এখন ফ্রি এজেন্ট। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, সালাহকে 1 বছরের চুক্তিতে দলে ফেরাতে মরিয়া বেসিকতাস। বছরে 10 থেকে 12 মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাবও প্রস্তুত রেখেছে তুর্কি ক্লাবটি। তবে পরিকল্পনা শুধু সালাহকে ঘিরেই নয়, তার সঙ্গে আবারও আক্রমণ ভাগে জুটি করতে ডারউইন নুনেসকেও চায় বেসিকতাস। বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলা উরুগুয়ান স্ট্রাইকারকে 1 মৌসুমের জন্য ধারে নিতে 4 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে ক্লাবটি। আলোচনা ইতিবাচক হলে খুব শীঘ্রই আনুষ্ঠানিক অগ্রগতি দেখা যেতে পারে। 2002 থেকে 2004 এই 2 মৌসুমে লিভারপুলের হয়ে 75 ম্যাচে একসঙ্গে খেলেছেন সালাহ ও নুনেস। দুজনের বোঝাপড়ায় এসেছে 12টি গোল, যা অলরেডসের আক্রমণে এনে দিয়েছে বাড়তি ধার। এবার সেই সফল জুটিকে নতুন ঠিকানায় একসঙ্গে দেখতে মুখিয়ে ফুটবল প্রেমীরা। এখন দেখার বিষয়, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সত্যি কি ইস্তাম্বুলে এক হবে সালাহ নুনেস জুটি, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে দল বদলের সমীকরণ? উত্তর মিলবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে কিনতে রিয়াল মাদ্রিদের প্রস্তাব নিয়ে চলা সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। রিয়ালের কাছ থেকে কোনো অফিসিয়াল প্রস্তাব আসেনি এবং ক্লাবের রদ্রির ভবিষ্যৎ নিয়েও তারা সম্পূর্ণ নিশ্চিন্ত বলে জানিয়েছে ম্যান সিটি। বিশ্বকাপ মাতিয়ে রদ্রি আবারও আলোচনায় এলেও ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না বলে নিশ্চিত করেছে উভয় ক্লাব। বিশ্বকাপ জুড়ে তার পায়ে ছিল সুরের জাদু। হাঁটুর চোট কাটিয়ে ফিরে স্পেনের জার্সিতে রদ্রি প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় আধুনিক ফুটবলের সেরা মিডফিল্ডার। বিশ্ব মঞ্চে দুর্দান্ত পারফরমেন্সের পরই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। সান্তিয়াগো বার্নাবুতে স্প্যানিশ এই তারকাকে দেখতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ সমর্থকরা। ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক বলছে, পর্তুগিজ কোচ হোসে মারিনহোর দলে রদ্রিকে ফেরাতে কাজ শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। তবে সব জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়েছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ দৈনিক ASকে ইংলিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কাছ থেকে রদ্রির বিষয়ে কোনো অফিসিয়াল প্রস্তাব বা যোগাযোগ করা হয়নি। গুঞ্জন যাই উঠুক, ক্লাবের অন্দরমহল একদমই শান্ত রয়েছে বলে জানিয়েছে সিটিজেনরা।
সিটির দাবি, বিশ্বকাপে পারফরম্যান্সের কারণে গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবর শুধুই গুজব। চুক্তি এখনও পুরোপুরি 1 বছর বাকি থাকায় রদ্রির ভবিষ্যৎ নিয়ে আলোচনার শক্ত লাগাম ম্যানচেস্টার সিটির হাতেই। তবে ছোট একটি পিঠের অস্ত্রোপচারের মুখোমুখি হতে যাচ্ছেন 30 বছর বয়সী এই স্প্যানিশ তারকা। পুরোপুরি সেরে উঠে আগস্টের শেষ দিকে নতুন মৌসুমের শুরুতেই মাঠে ফেরার কথা রয়েছে রদ্রির। রিয়াল ও সিটির সম্পর্ক বরাবরই দারুণ। দুই ক্লাবই স্বীকার করেছে ট্রান্সফার উইন্ডোতে এখনও কোনো আনুষ্ঠানিক চাল চালেনি কেউই। তবে উইন্ডো বন্ধ হতে এখনও 1 মাসের বেশি সময় বাকি। ফুটবল রোমাঞ্চে জল গড়াবে কোন দিকে তা উত্তর দেবে সময়ই। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন খেলার দেশ, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, রাজধানীর একটি 5 তারকা হোটেলে উন্মোচন হবে সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারদিন সাজু। সাজু, সাফের লোগো উন্মোচনের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাহিদ, দীর্ঘ 8 বছর পরে আবারও দেশের মাটিতে শুরু হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপের আসর, এবং এই আসরটি যে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সেটি যখন আমরা ভারতের গোয়াতে নারী সাব চ্যাম্পিয়নশিপ কাভার করতে গিয়েছিলাম, তখনই কিন্তু সাধারণ সম্পাদক যিনি রয়েছেন পুরুষোত্তম ক্যাটল, তিনি সর্বপ্রথম দেশ টিভিকে নিশ্চিত করেছে যে এই সাবটি বাংলাদেশে হবে। অবশেষে কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে সাফের আসরটি বাংলাদেশে হচ্ছে এবং একটি ভেন্যুতে হবে, সেটি হচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়াম। যদিও আমরা শুনেছিলাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম কিংবা বসুন্ধরা কিংসের কথা, তবে সেদিক থেকে তারা সরে এসেছে, তারা জাতীয় স্টেডিয়ামকেই বেছে নিয়েছে। আজকে লোগো উন্মোচন হবে সাফের। কিছুটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা রয়েছে 2026, এবং এই সেই লোগোটাই কিন্তু আজকে উন্মোচনটা করা হবে। এবং 1 আগস্ট ভারতের থিম্পুতে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হবে এবং 7টি দল অংশগ্রহণ নেবে। ভারতের অংশগ্রহণ নিশ্চিত, তবে নেপালকে নিয়ে অনেকটা শঙ্কা রয়েছে। তবে নাহিদ, আমি একটি তথ্য জানতে পেরেছি, যদি বাংলাদেশ চায় তাহলে আগামী যে নারী সাবচুর রয়েছে সেটা বাংলাদেশও চাইলে আয়োজন করতে পারে। নাহিদ, এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন নিয়ে সর্বশেষ। শেষের ক্ষণ গুনছেন আর্জেন্টাইনে মহাতারকা লিওনেল মেসি। হয়তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আর্জেন্টাইন গণমাধ্যম জানাচ্ছে আগামী কয়েক মাস আকাশী নীল জার্সির প্রতিনিধিত্ব করবেন মেসি। এরপরই ঘরের মাঠে নিজেদের মানুষের সামনে বিদায় নেবেন ফুটবল ইতিহাসের এই বরপুত্র। মেসির জন্য আয়োজন করা হবে বিশেষ বিদায়ী ম্যাচ ও সংবর্ধনা। এক মহাকাব্যের সমাপ্তির অপেক্ষা। ফুটবল পায়ে সবুজ গালিচাকে যিনি বানিয়েছেন সুনিপুণ শিল্পকর্ম, সেই মহাতারকার মহাকাব্যিক বিদায়ের ক্ষণ গুনছে ফুটবল বিশ্ব। লিওনেল মেসি ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নের উত্তরে যার নাম আসে অবধারিতভাবে। আর্জেন্টাইন মহাতারকা বিদায় বলবেন ফুটবলকে। ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসির বিদায় কি নীরবেই হবে? আর্জেন্টাইন গণমাধ্যম বলছে মহাতারকার বিদায়টা হবে মহাকাব্যিক। ঐতিহাসিক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হবে LM10-এর জন্য। কবে ঘটতে যাচ্ছে নক্ষত্র পতন? কোটি কোটি ফুটবল ভক্ত আরো কয়েক মাস দেখতে পারবেন মেসি ম্যাজিক। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে লিওনেল মেসির শেষ অধ্যায়ের জন্য হয়তো আর কিছুদিনের অপেক্ষা। বিশ্বকাপ জয়ী তারকার পরিকল্পনা আগামী আরো কয়েক মাস আকাশী নীল জার্সির প্রতিনিধিত্ব করা। এরপরই শেষ হবে তার এই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। লিওনেল মেসির প্রস্থান মানেই বিশাল এক শূন্যতা। জাতীয় দলে প্রজন্মান্তরের পরিবর্তন সহজ করতেই আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলতে চান মেসি। তবে আরেকটি বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা নেই মহাতারকার। আর্জেন্টিনার রোজারিও থেকে সারা বিশ্বের ফুটবল শাসন করা মেসি বিদায় নিতে চান নিজের মানুষদের সামনে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনাতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে, যাতে সমর্থকরা ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানোর সুযোগ পান।
এই ইভেন্টের ঘোষণা দেয়া হবে বেশ আগে ভাগেই। আর্জেন্টিনার জার্সিতে প্রায় 2 দশক কাটানোর পর আর মাত্র কয়েকটা দিন, এরপরই বিশ্ব ফুটবলের ইতিহাসে ইতি ঘটবে অবিস্মরণীয় এক অধ্যায়ের। জীবনানন্দ দাশের কবিতার মতো বলতে হয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। তবে ফুটবল আকাশে মেসি নক্ষত্রের পতন কি সম্ভব, নাকি তার প্রতি ফুটবল প্রেমীদের প্রেম কখনো কমবে? উত্তরটা বোধ হয় নাই হবে। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জার্মান ফুটবলের নতুন কোচ হলেন ইউর্গেন ক্লপ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্লপের দায়িত্ব নেওয়ার কথা জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তি অনুযায়ী 2030 বিশ্বকাপ পর্যন্ত জার্মানির ডাগআউট সামলাবেন 59 বছর বয়সী এই কোচ। জার্মান ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই ক্লপের মূল লক্ষ্য। বিশ্বকাপে ভরাডুবির পর জার্মান ফুটবলে নতুন দিনের সূচনা। জার্মানির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ভার দেয়া হয়েছে ইউর্গেন ক্লপকে। মৌখিক চুক্তি হয়েছিল আগেই। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জার্মানি জানিয়েছে তাদের নতুন কোচের নাম। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ইউর্গেন ক্লপকে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ক্লপের সঙ্গে জার্মানির চুক্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত। ক্লপের প্রধান কাজ হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে নতুন করে গুছিয়ে তোলা। সাবেক কোচ ইউলিয়ান নাগেলসম্যান দায়িত্ব ছাড়ার পর ক্লপ অধ্যায়ের সূচনা হলো জার্মানিতে। শুক্রবার ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ আনুষ্ঠানিকভাবে ইউর্গেন ক্লপকে পরিচয় করিয়ে দেন। ইউর্গেন ক্লপকে আজ নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। চুক্তিটি থাকবে 2030 সালের গ্রীষ্ম পর্যন্ত, অর্থাৎ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত। চুক্তিটি আগামী 15 আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ইউর্গেন ক্লপ। 2030 বিশ্বকাপেই তার মূল লক্ষ্য। এখানে বসতে পেরে আমি দারুণ সম্মানিত বোধ করছি। আমার ক্যারিয়ার, আমার জীবন, অন্তত আমার পেশাগত জীবনের সেরা সময় মনে হয় এটাই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। জাতীয় দল আমাদের জার্মানিদের যেভাবে ঐক্যবদ্ধ করে আর কোনো কিছুই বোধ হয় তা পারে না। আর এই কারণেই দায়িত্বটা আমার কাছে এতটাই বিশেষ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে ক্লপের প্রথম অ্যাসাইনমেন্ট উয়েফা নেশনস লিগ। ফুটবল ক্যারিয়ারে ইতি টানার পর 2001 সালে কোচিং ক্যারিয়ার শুরু হয় ক্লপের। তবে এই জার্মান কোচ লাইমলাইটে আসেন বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নিয়ে। জিতেছেন 2টি বুন্দেসলিগা। ইউর্গেন ক্লপ তার কোচিং ক্যারিয়ারের সেরা সময় কাটান লিভারপুলে। 2015 থেকে 2024 9 বছর লিভারপুলের ডাগআউটে থেকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সব বড় শিরোপা জয়ের স্বাদ পান ক্লপ। এবার দেখার পালা জার্মানির ডাগআউটে কতটা জাদু দেখাতে পারেন এই জার্মান মাস্টারমাইন্ড। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।